আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আমরা আরো একটি ক্লাসে আপনাদের সাথে হাজির হলাম। গণিতের বেসিক টু শর্টকাট ক্লাস, অর্থাৎ শুধু শুধু বেসিক নয়, বেসিকের পাশাপাশি শর্টকাটটাও কিন্তু গণিতের ক্ষেত্রে খুবই প্রয়োজন। অর্থাৎ শুধু বেসিক শিখলাম, পরীক্ষায় কম সময়ে অঙ্ক করতে পারলাম না, তাহলে কিন্তু হবে না। আচ্ছা প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা একটি নতুন ক্লাসে। ইনশাল্লাহ আজকে আমরা একটি বিগত বছরের খুব সম্প্রতি একটা পরীক্ষায় আসা 15টি অঙ্ক আমি আপনাদেরকে সমাধান করাবো। আলহামদুলিল্লাহ, যদি অঙ্কগুলো আমরা শিখতে পারি ইনশাল্লাহ এরকম অঙ্ক কিন্তু আমরা সামনের যে চাকরির পরীক্ষাগুলো আমার আছে সেখানে আমরা কিন্তু কমন পেতেও পারি। আমরা স্পেশালি বাংলা ভার্সন ম্যাথ এমসিকিউ লিখিত বেসিক টু শর্টকাট এইটা আপনাদের শেখানোর চেষ্টা আমরা করি। আমাদের টিউটোরিয়াল টিম সবসময় আপনাদের সাথে আছে। ইনশাল্লাহ আমরা আপনাদের যে গন্তব্য, অর্থাৎ একটি মানে জাস্ট আপনার পরিচয় প্রকাশের জন্য যে একটি চাকরি, সেটা কিন্তু আপনারা ইনশাল্লাহ আপনাদের পাওয়ার জন্য যে সহযোগিতা করার দরকার আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন আমাদের পেজ থেকে প্রতিদিনই কিন্তু আমরা অসংখ্য ক্লাস নিয়ে থাকি, বিশেষ করে সন্ধ্যা 6টায় এবং রাত 9টায়। আপনারা আমাদের ক্লাসটি অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন, পাশাপাশি আপনাদের পরিচিত যারা চাকরি প্রত্যাশী আছে তাদেরকে একটু জানাবেন যে হ্যাঁ, টিউটোরিয়াল পেজে প্রতিদিন ক্লাস হচ্ছে। আপনারা আমাদের পেইড কোর্সে ভর্তি হন বা না হন, আমাদের ফ্রি ক্লাসগুলো অবশ্যই করবেন এবং শেয়ার করবেন। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই একটু কষ্ট করে ক্লাসটি সবাই শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ আমরা একটি খুব সুন্দর গোছানো একটি ক্লাস আপনাদেরকে উপহার দিতে পারবো। আমাদের আসলে এই পেজটা থেকে আমরা একটু কম ক্লাস নিয়েছিলাম আগে, এখন থেকে নিয়মিত ক্লাস হচ্ছে। তা আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে একটু জানানোর জন্য হলেও আপনারা অবশ্যই আমাদের পেজটা একটু অবশ্যই শেয়ার এবং ইনভাইট করে দিতে হবে, যাতে সবাই আগের মতো আমরা একটা প্রাণোচ্ছল পরিবেশে ক্লাসে অংশগ্রহণ করতে পারি। প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আমার একদম কাছের ভাই বোনেরা, সবার চাকরি প্রস্তুতি কেমন চলছে, পাশাপাশি আপনাদের শারীরিক অবস্থা কেমন আমাকে জানান। আমরা জাস্ট 2-3 মিনিট একটু কথা বলবো, তারপর আমরা ক্লাসটা শুরু করে দেব। এবং আমরা জানি যে অনলাইন ক্লাসের মাধ্যমে সারা বাংলাদেশের সবাই কিন্তু আমরা একসাথে একটা পরিবারের মতো একটা পেজে এসে ক্লাস করতে পারি। দেখবেন ক্লাস করতে করতে আমরাও আপনাদেরকে চিনে ফেলি, আপনারাও আমাকে চিনেন। দেখবেন যারা ক্লাস করে তাদেরকেও আপনারা ধীরে ধীরে কিন্তু চিনতে পারেন। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, সবাই একটু কমেন্টে রেসপন্স করব, একটু জানাই আমরা কোন জায়গা থেকে ক্লাসে অংশ নিয়েছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, সবার নামের পাশে শেয়ার যে সাইনটা, এটা কিন্তু দেখতে চাই। অর্থাৎ যারা ক্লাসে আছি সবাই আমরা ক্লাসটি কমপক্ষে 3 থেকে 4 বার করে বিভিন্ন গ্রুপে বা আপনাদের চ্যাট গ্রুপ বা নিজের টাইমলাইন আমরা একটু কষ্ট করে শেয়ার করে দেব। আমরা ক্লাসের শুরুতে বলবো, বারবার বলছি, ক্লাসের শেষে কিন্তু বলবো না বা মাঝখানেও বলবো না, শুরুতে 1-2 মিনিট সময় নষ্ট করে আমরা ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু শেয়ার করে দিব। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি রবিন স্যার আপনাদের সাথে আছি টিউটোরিয়ালের পেজ থেকে, এবং চাকরি প্রত্যাশীদের সব থেকে কম খরচে হাইলাইটস অর্থাৎ প্রিন্টেড লেকচার শিট সহ আমরাই কিন্তু আপনাদের কোর্স প্রোভাইড করে থাকি। যারা ভর্তি হতে চান সরাসরি আমাদের পেজে ইনবক্স করবেন, আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারগুলো দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করুন। একদম যেটা আপনার সাধ্যের মধ্যে তাতেই কিন্তু আপনি আমাদের থেকে একটি গোছানো প্রস্তুতি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা প্রিয় ভাই ও বোনেরা, যেহেতু আমাদের গণিত ক্লাস আমি গত পূর্বের যে ক্লাসটা আপনাদের জন্য নিয়েছিলাম সেখানে কিন্তু আমি মানসিক দক্ষতা বা গাণিতিক যুক্তি থেকে কয়েকটা জিনিস পড়িয়েছিলাম, সেটা আপনাদের কেমন লেগেছিল, পাশাপাশি আপনাদের আজকে আমি যদিও র্যান্ডমলি প্রশ্ন সলভ করব, ভবিষ্যতের ক্লাসে আপনাদের কোন টপিকটা বেশি প্রয়োজন, অর্থাৎ কোন টপিকের ক্লাসটা আপনাদের চাই, আমাকে একটু কমেন্টে জানান। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।
যারা আমাকে সালাম দিয়েছেন সবার সালামই গ্রহণ করেছি, উত্তর দিয়েছি। সবার নামের পাশে কিন্তু এখনো আমি শেয়ার বাটনটা দেখতে পাচ্ছি না। সবাই অবশ্যই আমরা ক্লাসটা শেয়ার করে দিব যাতে অন্যরাও ক্লাসটি দেখার সুযোগ পায়। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের জান্নাতুল ফেরদৌস আপু বলেছেন যৌগিক মুনাফা। আপনাদের কোন টপিকের ক্লাস প্রয়োজন আমাকে জানান, কমেন্টে জানান। আচ্ছা রাহুল ভাই, নোটিফিকেশন অন রাখতে হয়। যদি নোটিফিকেশন এমনিতে না যায় তাহলে বুঝতে হবে অফ আছে, সেটা অন করে নিতে হবে অথবা রেগুলার পেজে আপডেট দেখতে হবে। অসংখ্য ধন্যবাদ যারা ক্লাসটি শেয়ার করেছি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ত্রিকোণমিতি ক্লাস, লাভ ক্ষতির ক্লাস, ব্যাংক জবের জন্য ম্যাথ চাই, শিপন দাস শিপন। ঠিক আছে, দেখা যাক কি আসে সামনে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আমি খুবই ভালো আছি। আচ্ছা, তাহলে অনেকটা সময় আসলে একটু নিলাম, আমি আপনাদের সাথে ক্ষমা প্রার্থী। যেহেতু ক্লাস শুরু করতে হলে আসলে অনেক ছাত্রছাত্রী তো জয়েন করতে হবে ক্লাসে, তাই না? সবাইকে নিয়েই তো আমরা ক্লাসটা শুরু করব। তা আমি একটা প্রশ্ন সমাধানের মাধ্যমে ক্লাসটি আমরা আজকের মতো শুরু করি। আর আপনারা অবশ্যই সবাই 1 থেকে 2টা করে আবার একটু শেয়ার করে দিবেন ক্লাসটি। আচ্ছা, তাহলে আজকের ক্লাসের আমাদের প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি মৌলিক সংখ্যা থেকে যে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? মনে রাখবেন, মৌলিক সংখ্যা হচ্ছে এমন কিছু সংখ্যা যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এবং মৌলিক সংখ্যার মাত্র 2টা উৎপাদক থাকে, 2টা উৎপাদক। সেটা কি? মনে করেন 5 একটা মৌলিক সংখ্যা, দেখেন 5কে ভাঙলে 1 পাবো অথবা 5 পাবো, অন্য কোনো কিন্তু উৎপাদক বা গুণনীয়ক কিন্তু আমি পাবো না, এবং এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে আমি 5কে ভাগ করতে পারবো। তো মৌলিক সংখ্যা এমন কিছু সংখ্যা যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আচ্ছা, ঠিক আছে। ইনশাল্লাহ প্রিপারেশন হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে আসলে বেসিক আলোচনা আমরা বেসিক ক্লাসে করব। আমরা এই প্রশ্নে যে কথাটা বলছে সেটা আমরা একটু খেয়াল করি যে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস মনে রাখবেন, একদম শুরুতে বলি 0 এবং 1 এইটা কখনো মৌলিক সংখ্যা না। কি বলেছি? 0 এবং 1 এটা কিন্তু কখনোই মৌলিক সংখ্যা হয় না। কেন হয় না? কারণ ওই যে মৌলিক সংখ্যার কিন্তু 2টা উৎপাদক থাকতে হয়, অর্থাৎ 1 এবং ওই সংখ্যা নিজে। কিন্তু 0 এবং 1 ভাঙলে আমরা কোনো উৎপাদক পাই না। মনে রাখবেন, পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে কত? 2। দেখেন 2, 3, 5, 7, এরপরে আমি 9 লিখবো না, কারণ 9কে আমি 3 দিয়ে ভাগ করতে পারি। আচ্ছা, এরপরে 11। আচ্ছা, কোনো জোড় সংখ্যা কিন্তু কখনই মৌলিক হবে না। দেখেন 15 আমি লিখবো না, কারণ 15কে কিন্তু আমি 3 এবং 5 দিয়ে ভাগ করতে পারি। আচ্ছা, 17, 19, এরপরে আসেন 23, তারপরে দেখেন আমি যদি দেই 29, দেখেন মাঝখানে 25 আমি লিখিনি, কারণ 5 5 25, 3 নং 27, 27 নেওয়া যাবে না। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন 31, 33 হবে না, 35 হবে না, 37, 39 হবে না। আচ্ছা, 41, 43, 47। এইখানে আমি 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখছি। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 15টি, 1 থেকে 10 পর্যন্ত 4টি, এরপরে 11 থেকে 20 পর্যন্ত 4টি, 20 থেকে 30 পর্যন্ত 2টি, এরপরে আছে আমার 2টি, সর্বশেষ 3টি। আচ্ছা, তাহলে 4 আর 4 8, 8 4 হচ্ছে 12, 12 আর 3 এই দেখেন 15টি। তাহলে সর্বমোট আমরা 15টি মৌলিক সংখ্যা পাই। না, আচ্ছা, 1 নিয়ে অনেকে একটা কনফিউশন আছে যে স্যার 0 এবং 1 কেন মৌলিক সংখ্যা না? আচ্ছা, ছোটকালে আসলে আমরা যখন মৌলিক সংখ্যার সংজ্ঞা পড়েছিলাম সেখানে কিন্তু বলা ছিল যে মৌলিক সংখ্যার কিন্তু 2টা উৎপাদক থাকতে হয়। 2টা কোনটা? দেখেন এই সংখ্যাগুলো আমি যদি ভাঙি, সাপোজ 17, আমি 1 পাবো এবং 17 পাবো, অন্য কোনো
পাবো না, অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক কিন্তু আমি পাবো না। কিন্তু 0 1, যেমন 0কে ভাঙলে তো আসলে কিছুই পাওয়া যায় না, 1কে ভাঙলে বড় জোর আরেকটা 1 পাবো। সেক্ষেত্রে 0 এবং 1 মৌলিক সংখ্যা না, এই জিনিসটা আমরা মনে রাখবো। মৌলিক সংখ্যা শুরু হবে 2 থেকে 2 3 5 7 11 13 17 19, এভাবে মুখস্থ রাখতে হবে। এরকম করে একটা জিনিস মনে রাখবেন যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 15টি, তবে 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। আমি একটু জানতে চাই আপনাদের কাছে, বলেন তো এই 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আছে তাদের যোগফল কত? দেখি কারো জানা আছে কিনা। হ্যাঁ, আপনাদের কাছে আমি প্রশ্ন করেছি যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 15টি, তবে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। আমার প্রশ্ন হচ্ছে এই 1 থেকে 100 পর্যন্ত যে 25টি মৌলিক সংখ্যা এদের যোগফল কত? এটা মেমোরাইজ থাকতে হয়, অনেক সময় পরীক্ষায় এটা প্রশ্নে চলে আসে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর কিন্তু 10টি, এইটা আমরা পেয়েছি। আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছি 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আছে। আমি কিন্তু বোর্ডে অলরেডি 1 থেকে 50 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেটা আমি লিখছি। আচ্ছা, আমি তাহলে 50-এর পরেরটাও লিখে ফেলি। 53 59, এরপরে 61 67 71 73 79। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনার কি মুখস্থ এগুলা? জি, আমি আস্তে আস্তে এগুলা মুখস্থ করেছি, আপনাদেরও করতে হবে। এখানে শর্টকাট শিখবো না, এখানে একটা হিন্টস দিয়ে রাখি। 51 87 91 এগুলা কখনো মৌলিক না, এটা মনে রাখবেন। এগুলাকে ভাগ করা যায়, 51কে 3 দিয়ে ভাগ করা যায়, 87কে 3 দিয়ে ভাগ করা যায়, 91কে 7 দিয়ে ভাগ করা যায়। এগুলা মৌলিক হবে না, অনেক সময় ভুল হয়, অনেকে ভাবে এগুলা মৌলিক না। এই দেখেন এখানে আছে 10টি, তাহলে এইখানে 10 আর এইখানে 15, এই 25টা মৌলিক সংখ্যার যোগফল মনে রাখবেন 1060। 160 1060। এইটা আমি কেন প্রশ্ন দিলাম, অনেক পরীক্ষা আসতে দেখা গেছে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত। তো পরীক্ষার হলে এগুলা সব কি যোগ করা আমার কাছে পসিবল? নো। এই জন্য এই সংখ্যাটা একটু নোট করে রাখি যে 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আছে তাদের যোগফল হচ্ছে 1060। ঠিক আছে, একটু লিখে রাখবো আমরা। আচ্ছা, আমার অনেক ভাই বোন 5050 উত্তর করেছে, তারা আসলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি যোগফল লিখেছে না। প্রিয় ভাই ও বোনেরা, যদি বলে 1 থেকে 100 পর্যন্ত সকল সংখ্যা তাহলে 1060, কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছি 1 থেকে 100 পর্যন্ত শুধু মৌলিক সংখ্যার যোগফল কত। আজকে থেকে আমরা মুখস্থ রাখবো, ভবিষ্যতে কোনো পরীক্ষায় যদি কোনো প্রশ্ন যদি আসে যে 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা তাদের যোগফল কত, মুখস্থ রাখবো 1060, এইগুলা যোগ করলে হবে। ভেরি গুড, ভেরি গুড, খুব খুশি হলাম। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, অনেকেই চেষ্টা করেছেন। ঠিক আছে, আন্তরিক ধন্যবাদ আপনাদের যারা আমরা সফল হয়েছি। আচ্ছা, সবাই কি ক্লিয়ার? সবাই কি এই প্রশ্নের সমাধানটি ক্লিয়ার? আমি কি পরের প্রশ্নে যেতে পারি? তাহলে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? 10টা। আমাদের এই প্রশ্নের উত্তর। তবে আমরা এখান থেকে শিখে নিয়েছি যে 0 এবং 1 এরা মৌলিক সংখ্যা না, কারণ এদের দুইটা উৎপাদক নাই। পাশাপাশি আমরা শিখেছি যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 15টি, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। আরো একটা প্রশ্ন আপনাদেরকে আমি শিখিয়েছি যে 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আছে তাদের যোগফল 1060, অর্থাৎ 1060। সবার ক্লিয়ার? ক্লিয়ার? পরের প্রশ্নে যেতে পারি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আজকে থেকে মনে রাখবার, ভুলবো কখনো 0 এবং 1 আমরা কিন্তু কখনো মৌলিক বলবো না, কারণ এটার দুটো উৎপাদক নাই। এক কথায় শেষ, মৌলিক সংখ্যা শুরু হবে 2 থেকে, এবং 2 হচ্ছে পৃথিবীর একমাত্র জোড় মৌলিক। জোড় মৌলিক, আর কোনো জোড় সংখ্যা মৌলিক হবে না। ঠিক আছে, মনে রাখতে পারবো? ওকে। আচ্ছা ভাই, ম্যাথ করতে করতে আবার কি নিয়ে আসলেন? দেখেন একটা জ্যামিতি নিয়ে আসছি। আচ্ছা, চেষ্টা করেন। বলা হচ্ছে সমকোণী সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 45 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? ক্ষুদ্রতম কোণটির মান কত বলেন তো?
কোন ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলে? আচ্ছা, পেইড কোর্সের ক্লাস কিন্তু হচ্ছে, আপনারা চাইলে সেই ক্লাসটিও করতে পারেন যারা পেইড কোর্সে ভর্তি আছেন। আমার এই ক্লাসটি হচ্ছে আমার যেসব ভাই বোনেরা আমাদের কোর্সে ভর্তি নেই তাদের ভর্তি করার উদ্দেশ্যে, অর্থাৎ ফ্রি ক্লাস, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখেন, আমরা জানি ত্রিভুজ মূলত দুই রকমের হয়, একটা হচ্ছে বাহুবেদে ত্রিভুজ আর একটা হচ্ছে কোণ বেদে ত্রিভুজ। এখন এদের মধ্যে আবার প্রকারভেদ আছে, যেমন বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার। বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আর কোণ বেদে ত্রিভুজ তিন প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী, স্থলকোণী। এইটা আমরা জ্যামিতি ক্লাসে আবার আলোচনা করব। তার মধ্যে আমাদের এই প্রশ্নে বলছে সমকোণী ত্রিভুজ, তাহলে বোঝাই যাচ্ছে সমকোণী ত্রিভুজের একটা কোণ কি হবে? সমকোণ হবে। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এইখান থেকে আমি 90 বাদ দিই, তাহলে বাকি দুটা কোণ মিলায় 90, অর্থাৎ এই কোণ এবং এই কোণ মিলায় 90, তাই না? আচ্ছা, এখন বলছে যে একটা পার্থক্য কত? 5 ডিগ্রি। আমার বলছে ক্ষুদ্রতম কোণটি কত? খুব সহজ, এই 90 থেকে যে পার্থক্যটা বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব। 90 থেকে ওই যে 5 ডিগ্রি পার্থক্য বাদ দিয়ে আমরা কি 2 দিয়ে ভাগ করলে উত্তর পেয়ে যাব। আচ্ছা, তাহলে এখানে কত হবে? 85 ভাগ, আচ্ছা 85 ভাগ 2, তাহলে কত? 42.5। এটা হচ্ছে ছোট কোণটা, এটা কি হবে? ছোট কোণ। সাপোজ আমরা ধরে নিই এইটা ছোট, তাহলে 42.5। তাহলে যেটা বড় কোণ সেটা আবার কি হবে বলেন তো? এই 42.5 এটার সাথে আমার 5 যোগ করে দিতে হবে। এর সাথে 5 যোগ করলে আরেকটা কত হবে? 47.5। অর্থাৎ এই কোণটা কত হবে? 47.5। তাহলে একটা কোণ হচ্ছে 90 যেহেতু সমকোণী, আর একটা কোণ হচ্ছে 47.5, আর একটা কোণ হচ্ছে 42.5। দেখেন তো এই দুটার পার্থক্য 5 হয়েছে না? এই যে দুটার পার্থক্য, তাহলে হয়ে গেল না? একটা থেকে আরেকটা পার্থক্য কত? 5 ডিগ্রি। ছোটটাও পাইলাম, বড়টাও পাইলাম, এবং সব থেকে বড় যেটা সমকোণ সেটাও কিন্তু পাইলাম। রাইট, ভেরি গুড। আমার কয়েকজন ভাই ও বোনেরা খুব সুন্দর উত্তর কমেন্ট করেছে। ভেরি গুড, একটা 90 ডিগ্রি কোণ থাকতে হবে। রাইট, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। তাহলে সাপোজ দেখেন ক্ষুদ্রতম কোণটি চাইছে, আবারও বলি ক্ষুদ্রতম কোণটি চাইছে। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, এটা তো কারো জানা বাকি নাই, আছে না? তাহলে 180 থেকে আমি আগে কি করব? সমকোণটা বাদ দিয়ে দিব। তাহলে বাকি দুইটা কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি দুইটা কোণের সমষ্টি, আমার ছোটটা বের করতে হবে। নিয়ম হচ্ছে এখান থেকে 5 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ। সঠিক উত্তর 42.5। কারো বুঝতে কোনো সমস্যা আছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছে? আচ্ছা, আবার শুরু থেকে একটু বুঝাই। দেখেন, চিত্র কিচ্ছু লাগবে না। আমরা তো জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখান থেকে 90 বাদ দিয়ে দিই, তাহলে বাকি দুইটা কোণের সমষ্টি কত হবে? 90 হবে, তাই না? কিন্তু ওই দুটা কোণের পার্থক্য বলছে 5 ডিগ্রি। এই যে এখানে বলে দিচ্ছে ওই দুটা কোণের পার্থক্য কত? 5 ডিগ্রি। তাহলে দেখেন, যদি আপনি ছোটটা বের করতে চান, তাহলে এই 90 থেকে বিয়োগ 5 ভাগ 2, আর ওই দুটার মধ্যে যেটা বড়, অর্থাৎ মধ্যম, যেটা তিনটা কোণ না, বড় ছোট বড় মাঝারি। আচ্ছা, মাঝারি লিখে তাহলে বুঝতে আর একটু সহজ হবে। মাঝারি যেটা বা এই দুটার মধ্যে যেটা বড়, সেটা বের করার নিয়ম হচ্ছে 90 যোগ 5 ভাগ হচ্ছে 2। দুই ভাবে আমরা করতে পারি। তাহলে এখানে কত হবে? দেখেন 85 ভাগ 2, 42.5, আর এটা কত হবে? 95 ভাগ 2, তাহলে 47.5। 47.5। আরেকটা তো 90 আমার ফিক্সড, যেহেতু সমকোণী ত্রিভুজ বলে দিছে। আচ্ছা, এখন সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো আছি। ঠিক আছে, ক্লিয়ার। ওকে, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা বলছেন ক্লিয়ার, পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, আবার নিয়ে আসলাম পিতা পুত্রের অঙ্ক। পিতা পুত্রের অঙ্ক কিন্তু ভুল করা যাবে না, ভুল করলে দেখা যায় কি
পিতার চেয়ে পুত্রের বয়স বেশি হয়ে যায়, হয় না অনেক অঙ্কে? আচ্ছা, যদিও এটা গড়ের অঙ্ক, বয়স এবং গড় একসাথে আছে, এটা তো কঠিন অঙ্ক না। আচ্ছা দেখেন, বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 40 বছর, মাতা ও ওই পুত্রের বয়সের গড় হচ্ছে 35 বছর। মাতার বয়স 50 হলে পিতার বয়স কত? একটু আমার প্রিয় ভাই বোনেরা আপনারা একটু চেষ্টা করেন। আচ্ছা, প্র্যাকটিস করতে হবে মহসিন ভাই। মহসিন ভাই প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। একবার না পারিলে দেখো শতবার, ঠিক আছে? অর্থাৎ পারি না এই কথা বলা যাবে না। গণিত হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ সাবজেক্ট। 20, 25, 50টা 200, 300 অঙ্ক করলেই হয়ে যায়। একটা টপিকের 20টা অঙ্ক ভালো করে পারলে ওই টপিক শেষ। হয়তোবা আপনি সব অঙ্ক পারবেন না, কিন্তু বেশিরভাগ অঙ্কই আপনি উত্তর করতে পারবেন। পৃথিবীর কেউই তো সব জানতা না, অর্থাৎ সবাই যে সব পারবে তা না। আপনি জাস্ট নিয়ম কানুনগুলো একটু শিখে নেন, ইনশাল্লাহ দেখবেন হবে। যে দেখেন এই প্রশ্নে কি বলছে, পিতা পুত্রের বয়সের গড় হচ্ছে 40 বছর। তাহলে আমি যদি এইভাবে করি যে পিতা প্লাস পুত্র, দেখেন দুইজন মিলে এত সমষ্টি বোঝাচ্ছে, তাহলে গড় যদি 40 হয় সমষ্টি কত হবে? 2 দিয়ে গুণ দিব না, 80। আচ্ছা, এরপরে দেখেন মাতা যোগ পুত্র, মাতা পুত্র কত? 35। তাহলে এটা যদি 2 দিয়ে গুণ দিই তাহলে 70 হবে না? তাহলে বিষয়টা কি দাঁড়ালো? পিতার সাথে যখন পুত্র তখন দুইজন মিলায় কত? 80। কেন? কারণ 40 তো গড়, কয়জনের গড়? 2 জনের গড়, এই জন্য আমরা 2 দিয়ে গুণ দিচ্ছি। আচ্ছা, মাতার পুত্র কত? গড় আছে কত? 35। তাহলে সমষ্টি কত? সমষ্টি কত হবে? সমষ্টি হবে দেখেন 70। সমষ্টি কত হবে? 70। কিভাবে? মাতা ও পুত্র 35 হচ্ছে গড়, কয়জনের গড়? 2 জনের, 70। আচ্ছা, তাহলে এই 80-র মধ্যেও পুত্র আছে, আবার খেয়াল করেন এই 70-এর মধ্যেও কিন্তু পুত্র আছে। আর এই যে 10 যে বেশি হইলো, একটু খেয়াল করে দেখি, এই যে 10 যে বেশি হলো কেন হইলো বলেন তো? এই 10 বেশি হয়েছে কারণ পিতার বয়সটা 10 বছর, মানে আগে ম্যানুয়ালি বুঝি, পিতার বয়সটা কি 10 বছর বেশি। তাহলে একটু খেয়াল করে দেখেন, যদি আমরা একটু খেয়াল করে দেখি, এই যে মাতা আর এই যে পিতা, তাহলে পিতার বয়সটা একটু বেশি হবে। কয় বছর বেশি হবে বলেন তো? 10 বছর বেশি হবে কিন্তু। তাহলে মাতার বয়স কত দেওয়া আছে? 50। তাহলে পিতার বয়স কত হবে? 60। আচ্ছা, আগে একটু ম্যানুয়ালি বুঝলাম, পরে আরেকভাবে শেখাবো, একটু দেখেন আগে একটু খেয়াল করি প্রিয় ভাই বোনেরা। আচ্ছা, এইভাবে যদি না বুঝি, আরো নিয়ম আছে, নিয়মের কোনো শেষ নাই প্রিয় ভাই বোনেরা। আচ্ছা, আমার ভাই বোনরা আমি ধরে নিলাম এখানে বুঝতে পারে নাই। আচ্ছা, খেয়াল করে দেখেন তো, এই লাইনটা খেয়াল করেন, মাতার বয়স কত দেওয়া আছে? 50। তাহলে 50 যোগ পুত্র, তাহলে সমান সমান কত? 70। তাহলে শুধু পুত্রের বয়স কত হবে? 70 বিয়োগ 50 সমান সমান 20 বছর। তাহলে পুত্রের বয়স পেয়ে গেছি। এখানে পিতা প্লাস পুত্র কত? 80 দেওয়া আছে কিন্তু, যে পিতা প্লাস পুত্র, এই যে এইখান থেকে আসছি এখন, সমান সমান কত দেওয়া? 80। তাহলে এইখান থেকে যদি আমি পুত্রের বয়সটা বাদ দিয়ে দিই তাহলে কি পেয়ে যাব? পিতা পেয়ে যাব না? তাহলে এইখান থেকে আপনি এই পুত্রটা মুছে ফেলেন, তাহলে 20 বাদ দিয়ে দেন, এই যে পুত্রের বয়স, তাহলে কত? 60 বছর। এভাবেও কিন্তু আমরা প্রশ্নের সমাধান করতে পারবো। সবার কি ক্লিয়ার? প্রিয় ভাই ও বোন, কোন নিয়মটা সহজ লাগলো, প্রথমটা না পরেরটা বলেন দেখি? আচ্ছা, আরো একটু সহজে যদি চিন্তা করি, দেখেন এবার আসি আরো শর্টকাটে। আমি কিন্তু একটা অঙ্ক কয়েকভাবে ধৈর্য সহকারে পড়ানোর চেষ্টা করি, একটু কষ্ট করে ভাই ও বোনরা আমরা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, এই 35 কিন্তু 2 জনের, তাহলে সমষ্টি কত? 70। এখান থেকে যদি আমি 50 বাদ দিই তাহলে পুত্র কত? 20। তাহলে এইটা তো কত হবে? সমষ্টি কত? 80। এখান থেকে পুত্র বাদ দিলে কত হয়? 60। এভাবেও কিন্তু আমরা চিন্তা করতে পারি। অথবা দেখেন এখানে কত পার্থক্য? কত? 10। 10 না পার্থক্য? তাহলে এই মায়ের সাথে 10 যোগ করলেই সেটা কি হয়ে যাবে? পিতার বয়স হয়ে যাবে। তাহলে পিতার বয়স 60 বছর। পারবো না আমরা প্রিয় ভাই বোনেরা? পারবো।
আচ্ছা, সবাই বলতেছে পরেরটা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরেরটায় যাই। আচ্ছা, আরেকটা জ্যামিতিক প্রশ্ন, যদিও এগুলো আসলে একদম মানে কোর জ্যামিতি বলতে যা বুঝি তা না, তারপর একটু চেষ্টা করি তো প্রিয় ভাই বোনেরা। দেখেন তো এই প্রশ্নের উত্তরটা কি হইতে পারে। সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত, বলেন। আচ্ছা, তার আগে আপনারা আমাকে বলেন বহিস্থ কোণের সমষ্টি কত। এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবেন তারা সঠিক উত্তরটা সহজে দিতে পারবেন। বলেন প্রিয় ভাই বোনেরা। আচ্ছা, আজকে থেকে খাতায় লিখে রাখেন। দেখেন এই যে আমরা যে বলি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। চতুর্ভুজ অনেক রকমের হয়, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, সবগুলোই হচ্ছে 360 ডিগ্রি। ত্রিভুজ অনেক রকমের হয়, সমকোণী, সূক্ষ্মকোণী, স্থলী, কিন্তু সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ 180, চতুর্ভুজ মানে 3টা ভুজ থাকলে 180, 4টা ভুজ থাকলে 360, আবার পঞ্চভুজের তো একটা সমষ্টি আছে তাই না। আচ্ছা, ষষ্ঠ ভুজেরও কিন্তু সমষ্টি আছে। মনে রাখবেন এই যে 180 বা 360 জানি বলি এগুলো অন্তকোণের সমষ্টি। সূত্রটা লেখেন, অন্ত বা অন্তস্থ কোণ, আমি সংক্ষেপে অন্তকোণ লিখলাম। অন্তকোণের সমষ্টি বের করার সূত্র n-2 ইন্টু 180। এই n হচ্ছে ভুজের সংখ্যা। ওই যে ত্রিভুজের ক্ষেত্রে 3, চতুর্ভুজের ক্ষেত্রে 4, পঞ্চভুজের ক্ষেত্রে 5, ঠিক আছে। n কিসের সংখ্যা, ভুজ অথবা বাহুর সংখ্যা, যেটা সহজ লাগে। ত্রিভুজ 3টা বাহু, চতুর্ভুজ 4টা বাহু। কিন্তু মনে রাখবেন বহিস্থ কোণের সমষ্টি ফিক্সড। দুনিয়ার যত ভুজ সংক্রান্ত জিনিস আছে সবকিছুর বহিস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি। আমরা সবাই মনে রাখবো 360 ডিগ্রি। ভেরি গুড। আমার অনেক চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কিন্তু আমার আগে উত্তর দিয়েছে। আচ্ছা, তাহলে এই লাইনটা আমরা মনে রাখতে পারবো না যে সকল বহিস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখন আমাদের যে প্রশ্ন সমাধান করতে হবে এখানে একটু খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু বলছে কি বলছে, সমবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের 3টা বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের 3টা বাহু সমান তাহলে ওই ত্রিভুজের 3টা কোণ সমান, তাহলে তাদের বহিস্থ কোণের প্রতিটার মান কত হবে, অর্থাৎ এই 360কে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে 120 ডিগ্রি আমাদের সঠিক উত্তর। উত্তর হচ্ছে 120 ডিগ্রি। ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, যদি দেখেন এখানে প্রশ্নটা কিভাবে বলছে যে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত। মনে রাখবেন 120 ডিগ্রি। কিভাবে আরেকবার শর্টকাটে বলে দিচ্ছি, 360 ভাগ 3 সমান সমান কত হবে, 120। আচ্ছা, তাহলে আমরা তো জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি তাই না। এইটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান কিন্তু 60 ডিগ্রি হয়। বলেন তো তাহলে এটা কোন কোণ, এই 60 ডিগ্রি তাহলে কখন উত্তর হবে, এই 60 ডিগ্রি কখন উত্তর হবে, এটা জানতে চাচ্ছি। যারা ভালো পারি তারা একটু কমেন্টে জানাবো। হ্যাঁ বলেন কখন হবে, যখন বলবে যে অন্তকোণ, অথবা নরমালি আমি যদি প্রশ্ন করি যে সমবাহু ত্রিভুজের একটা কোণের মান কত, তখন উত্তর দিবেন 60 ডিগ্রি। কিন্তু স্পেসিফিক আমি যদি বহিস্থ বলে দেই তাহলে উত্তর হবে কত, 120 ডিগ্রি। আচ্ছা খেয়াল করেন আবার একটু ভালো করে, আমরা একটা প্রশ্ন একটু ভালো করে শিখি। আচ্ছা, যে ত্রিভুজের 3টা বাহু পরস্পর সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের এই 3টা বাহু পরস্পর সমান, তাহলে এই 3টা কোণও কিন্তু
পরস্পর সমান, তাহলে প্রতিটা কত হবে 60 ডিগ্রি। এগুলোকে বলা হয় অন্তঃকোণ বা অন্তঃস্থ কোণ। আর এই যে বাহিরে যে কোণগুলো হবে সেটা হবে বহিস্থ কোণ। এই কোণগুলোর মান হবে 120 ডিগ্রি করে। এই কোণগুলোর মান কত হবে 120, কারণ এই দুটা কোণ মিলে আবার কত হয় 180 হয় না, 180 হয় না। একই সরলরেখার উপর যখন দুইটা কোণ হয় 180 হয়, সেটা থেকে 60 বাদ দিলে কত 120, তাহলে 120 হচ্ছে বহিস্থ আর 60 হচ্ছে অন্তঃস্থ। কিন্তু আমরা নর্মালি বলার সময় যে বলি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত, উত্তর হবে 60 ডিগ্রি, কিন্তু বহিস্থ কোণের মান কত, উত্তর হবে 120 ডিগ্রি। আচ্ছা, সবাইকে বুঝাইতে পারলাম কিনা? আচ্ছা, হ্যাঁ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণই সূক্ষ্মকোণ। তবে এগুলা কিন্তু আসলে আমরা দেখেন আবার একটা সুন্দর করে, আরো সুন্দর করে এঁকে দেখাচ্ছি। ধরেন এই যে একটা সমবাহু ত্রিভুজ, এই কোণগুলার মানই হচ্ছে 60 ডিগ্রি করে। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ, প্রতিটি বাহু যেহেতু সমান, তার মানে প্রতিটি কোণও সমান 60 ডিগ্রি। আর এই বাহিরে যে কোণটা হবে, দেখেন এইটা 60 হলে এইটা হবে 120। আর সহজে বলছি যে পৃথিবীর যত কোণ আছে সব বহিস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি। যেহেতু এখানে সমবাহু ত্রিভুজ, তিনটা বাহু থাকবে এবং তিনটা বাহুই সমান, সেক্ষেত্রে প্রতিটা এখানে 120 করে অটোমেটিক হবে। আচ্ছা, আমার মনে হয় সবার ক্লিয়ার। আমি পরের প্রশ্নে যেতে পারি। আচ্ছা, প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের জন্য আমরা 3টা কোর্স কিন্তু ক্লাস চলমান আছে। প্রাইমারি ফি হচ্ছে 1500 টাকা, নিবন্ধন ফি হচ্ছে 1500 টাকা, 10ম থেকে 20তম গ্রেডের ফি হচ্ছে 1500 টাকা। কিন্তু আমাদের লাইভ ক্লাস চলাকালীন সময়ে আপনারা এই 3টা কোর্সে একসাথে ভর্তি হতে পারবেন। কত? একসাথে ভর্তি ফি কত বলেন দেখি, যারা ভর্তি হয়েছেন? জাস্ট 1 মিনিট সময় নিব, ধৈর্য ধরে ক্লাসে থাকবো। এই যে 1450 টাকা, অর্থাৎ ক্লাস চলাকালীন সময় যারা আমরা ভর্তি হব, আমরা 1450 টাকা দিয়ে খুব সহজেই ভর্তি হতে পারবো। এই যে দেখেন নাম্বারটা, এই নাম্বারটা একটু খেয়াল রাখতে হবে যে 01310467471। এই যে দেখেন, এই যে আমাদের উপরে এই নাম্বারটি দেওয়া আছে। যারা ক্লাস চলাকালীন সময় ভর্তি হতে চান এই নাম্বারটি একটু যোগাযোগ করবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা আবার ক্লাসে ফিরে আসি। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন, ইনশাল্লাহ যারা ভর্তি হতে চাই টিউটোরিয়ালের পক্ষ থেকে বেস্ট একটা সাপোর্ট পাবো। আমরা লেগে থাকলে ইনশাল্লাহ সফল হবই। ওকে, 5 নাম্বার প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 17 এবং গুণফল 72 হলে ছোট সংখ্যাটি কত? দুইটা সংখ্যা, কি করতে হবে? যোগফল মিলাইতে হবে, আবার গুণফলও মিলাইতে হবে। তাহলে আমার অপশনে কিন্তু একটা সংখ্যা দেওয়া আছে, আরেকটা কোথায় আছে? অজানা। তাহলে আমি তো বের করতে হবে। তাহলে আমার যোগফল, সবাই খেয়াল করি, যোগফল কত? 17 আর গুণফল কত? 72। এবার আপনারা একটু বলেন দেখি যে কি কি হইতে পারে উত্তর। দেখেন, একটু চিন্তা করি, আমার যোগফল 17 বানাইতে হবে। আচ্ছা, আমি জাস্ট মনে মনে একটু ভাবি যে একটা সংখ্যা আমার হচ্ছে 8, আর একটা সংখ্যা যদি আমি 9 নিই, দেখেন তো 8 নং কত হয়? 72, আর 8 আর 9 যোগ করলে কত হয়? 17। মিলে না আমার জিনিসটা? তাহলে আমি বলতে পারি না যে ছোট সংখ্যাটি হচ্ছে 8, অর্থাৎ এইটা হচ্ছে ছোট আর এইটা হচ্ছে বড়। পরীক্ষা কিন্তু যে কোনোটাই চাইতে পারে। তাহলে ছোট সংখ্যাটি কত হবে? 8। দেখি তো আমার প্রিয় ভাই বোনেরা বুঝতে পেরেছে কিনা। এমন কেউ কি আছে আমার ভাই বোনদের মধ্যে যারা এই প্রশ্নটা ধরতে পারে নাই, তার কষ্ট হয়ে যাচ্ছে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। আরেকভাবে চিন্তা করতে পারেন, দেখেন যোগফল তো 17 দেওয়া আছে, ওই অপশন থেকে আমি যদি একটা সংখ্যাকে 9 নেই, তাহলে -9, তার একটা কত হবে? 8। দেখেন তো 8 নং 72 হয় কিনা? তাহলে ছোট সংখ্যাটা কত হবে? 8 হয়ে গেল। বাহ, আমার ভাই বোনেরা সবাই আমার থেকেও ভালো পারে, আমার আগেই অনেক উত্তর করে দিয়েছে। ভেরি গুড, ভেরি গুড। ওকে প্রিয় ভাই বোন, আমরা পরের প্রশ্নে যাচ্ছি।
আচ্ছা, এবার আমরা একটা প্রশ্ন সমাধান করব। দেখি আমার ভাই বোনরা কতটুকু গণিত এখন তারা পারে। এই প্রশ্নটা দেখি আপনাকে বলতে হবে এটা কোন টপিকের প্রশ্ন। সবাই কমেন্টে জানাই। আচ্ছা, দেখেন আমার অনেক ভাই বোন অলরেডি বলেছে লসাগুর অঙ্ক, যারা পারি না তারা আমরা শিখে নেই। এরকম একাধিক সংখ্যা যদি কোনো প্রশ্নে দেওয়া থাকে, প্রশ্নে যদি এই কথাগুলো কখনো দেখতে পান যে ক্ষুদ্রতম লঘিষ্ঠ নিঃশেষে বিভাজ্য, সংক্ষেপে লিখলাম বিভাজ্য, আবার সময়ের অঙ্কে পরপর শূন্য, শূন্যের অঙ্কে সারিতে সাজানো অথবা সারিতে দাঁড়ানো, সারিতে দাঁড়ানো, আর এটা হচ্ছে ঘন্টার অঙ্কে, ঘন্টার অঙ্কে পরপর থাকলে, আর শূন্য সারিতে সাজানো অথবা দাঁড় করানো, এই কথাগুলো থাকলে ম্যাক্সিমাম সময় আমরা জানি লসাগু দিয়ে অঙ্কগুলা সমাধান করতে হয়। সহজ কথায় এটা কি ক্ষুদ্রতম সংখ্যা চাইছে, অর্থাৎ লসাগু হবে। লসাগু করার আগে আমরা একটা জিনিস চিন্তা করি যে এই প্রশ্নটা অপশন টেস্ট করে করা যায় কিনা, একটু চিন্তা করি। দেখেন তো 63কে যদি আমি 4 দিয়ে ভাগ করি কত হয়? আচ্ছা, 63কে আমি 4 দিয়ে ভাগ করি, দেখেন 15, 60, 3। আচ্ছা, এই 63কে আমি যদি 5 দিয়ে ভাগ করি, 5 12 60, দেখেন ভাগশেষ 3। এই 63কে আমি যদি 6 দিয়ে ভাগ করি, 6 10 60, ভাগশেষ 3। দেখেন আমি যদি 63কে 4 5 6 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকবার ভাগশেষ কত থাকে? 3। তাহলে প্রশ্নের সাথে মিলে গেছে, অর্থাৎ সঠিক উত্তর কিন্তু আমার 63। আচ্ছা, অপশন টেস্ট করে করলাম। আরেকটা নিয়ম শিখলাম যে কোনো প্রশ্নে ক্ষুদ্রতম থাকলে আমি কি করব? লসাগু করব। এখন আসেন লসাগু করে কিভাবে অঙ্কটা করতে হবে। আচ্ছা, 2 দিয়ে কাটি, 2 5 3, 3 5 15 30, তাহলে লসাগু কত হবে? 2 যোগ 2 যোগ 5 যোগ 3, সরি গুণ 2 গুণ 2 5 গুণ 3, তাহলে সমান সমান 60। তাহলে আমার লাগবে কি সংখ্যাটি। দেখেন লসাগু করলে উত্তর হবে না, মনে রাখবেন এরকম অঙ্কে সংখ্যাটি বের করার নিয়ম হচ্ছে লসাগুর সাথে ভাগশেষ হচ্ছে যোগ করতে হয়। তাহলে লসাগু কত পাইলাম? 60, সাথে ভাগশেষ 3 যোগ, তাহলে সঠিক উত্তর 63। এইটা হচ্ছে আমাদের রিটেন মেথড। সহজে আমরা চাইলে অপশন টেস্ট করেও করতে পারি। বেসিক জিনিসটা আমরা বুঝেছি কিনা এবং সহজ নিয়মটা আমরা বুঝেছি কিনা। আমরা লসাগু করে 3 যোগ করে দিলে আমরা উত্তরটা পেয়ে যাব। ভেরি গুড। সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আবারও মনে রাখি, যারা একদমই পারি না, কোনো প্রশ্নে ক্ষুদ্রতম বা বিভাজ্য কথাটা দেখলে বুঝবেন লসাগু করতে হবে। লসাগুর পরে ভাগশেষ সবসময় যোগ হয়, আর প্রশ্নে কখনো যোগ থাকলে বিয়োগ করতে হয়, প্রশ্নে বিয়োগ থাকলে যোগ করতে হয়। এটা আমরা আমাদের লসাগুর বেসিক ক্লাসে কিন্তু শিখিয়েছি। পাশাপাশি যারা কিছুই পারি না তারা অপশন টেস্ট করে পারবো না যে কোন অপশনটাকে 4 5 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 ভাগশেষ থাকে। 33 কেন উত্তর হইল না প্রিয় ভাই বোন? 33কে 3 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষই থাকে না। 43 কেন উত্তর হলো না? 43 মৌলিক সংখ্যা, উত্তর হবে কোত্থেকে? 53 কেন হলো না? 53 মৌলিক সংখ্যা, উত্তর হবে কোত্থেকে? এগুলো তেমনি ভাগ যায় না এবং আমাদের ওই প্যাটার্নের সাথে কিন্তু মিলবে না, কারণ এটা যদি 3 দিয়ে ভাগ করি হয় হচ্ছে 42, 1 থাকে ভাগশেষ। এটাকে 3 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে মানে 51 হবে, 2 থাকবে ভাগশেষ, কোনোভাবেই মিলে না। আচ্ছা, সঠিক উত্তর 63। এবার আসেন সুদ কষার একটা অঙ্ক করব, সবাই একটু চেষ্টা করেন।
আচ্ছা, এবার আসেন, শতকরা বার্ষিক কত হারে সুদে 5 বছরের সুদ আসলে 5-এর 1 অংশ হবে। দেখেন এখানে কিন্তু 5 বছরের কথা বলছে, খেয়াল করতে হবে। হ্যাঁ, একটু চেষ্টা করি। আমরা আমাদের সুদ কষা ক্লাসে শিখিয়েছি যদি কোনো প্রশ্নে আসল দেওয়া না থাকে আমি 100 টাকা ধরে নিব। আচ্ছা, তাহলে সুদ হবে কত? সুদ হবে এই 100 টাকার 5/1 তার মানে 20 টাকা, তাই না? তাহলে সুদ হবে কত? 20 টাকা। কিন্তু এই 20 টাকা হবে কয় বছরে? 5 বছরে। তাহলে 1 বছরের সুদ কত? এই 20 কে 5 দিয়ে ভাগ করে দেন, তাহলে সমান সমান 4 টাকা। সঠিক উত্তর 4%। আমি আবার বুঝাই দিব, আগে একটু নিজেরা বুঝে নিই। আচ্ছা, আমাদের শারমিন আপু উত্তর 4% বলেছে, আপনি সঠিক আছেন, ভেরি গুড। এভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, খুব দ্রুত আমরা উত্তর করার চেষ্টা করব। আচ্ছা, 72-এর ভাজক, ঠিক আছে, আমি এটা পরে দেখিয়ে দিব, ক্লাসের শেষের দিকে একটু মনে করিয়ে দিতে হবে আমাকে। আপনাদেরকে করতে দিয়েছি, সবাই উত্তরটা বের করে মিলিয়ে দেখবো যে ঠিক আছে কিনা। আচ্ছা, সবাই একটু চেষ্টা করি আমরা কিভাবে প্রশ্নটি সলভ করেছি। একটু দেখেন, সুদ কষার অঙ্কে যখন আসল দেওয়া থাকে না, আমি একটা ছোট্ট নিয়ম বলেছি যে তখন কি করব আমরা, তখন আমরা একটু কষ্ট করে আসলটা 100 টাকা ধরে নিব, তাহলে অঙ্কটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, যারা আমরা বুঝতে পারিনি আরেকবার দেখি। আচ্ছা, আসল 100 কোথায় পাইলেন? দেখেন, যে সকল প্রশ্নে শতকরা রিলেটেড যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে যদি আসল দেওয়া মানে মূল যে জিনিসটা সেটা দেওয়া না থাকলে আপনি 100 সব সময় ধরবেন, তাহলে অঙ্ক আপনার কাছে সহজ হবে, সেটা পিলি হোক বা রিটেন হোক সব জায়গায় প্রযোজ্য হবে। তাহলে আসল কত? 100 টাকা। তাহলে সুদ কি হবে দেখেন তো, ওই যে আসলের 5/1, তাহলে আসলকে আমি 5/1 গুণ দিয়ে কত পাইলাম? 20 টাকা পাইলাম। কিন্তু খেয়াল করে দেখেন, এই 20 টাকা কিন্তু 5 বছরে বলছে, এইখানে হচ্ছে অঙ্কের মূল ম্যাজিকটা। তাহলে 1 বছরের সুদ কি হবে? 20/5। তাহলে এই 5 আমি কোথা থেকে নিয়েছি? এখান থেকে। তাহলে 4 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ কিন্তু 4 টাকা। তাহলে 100 টাকা যদি 4 টাকা হয় সেটাই কিন্তু আমরা বলতে পারি 4%। সঠিক উত্তর 4%। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার, সবাই কি বুঝতে পেরেছি? ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এবার আসেন, প্রশ্নে বলা হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল কত? 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল কত? সরাসরি বেসিক থেকে শিখবেন নাকি শর্টকাট শিখবেন? আচ্ছা, আগে শর্টকাট দেখায় পরে বেসিক দেখাবো নাকি বেসিক দেখায় শর্টকাট? দেখি। আচ্ছা, দেখেন, যখন ক্রমিক সংখ্যা হয় তখন তাকে সমষ্টি বের করার একটা সূত্র আছে। দেখেন, ক্রমিক সংখ্যার ক্রমিক জিনিসটা হচ্ছে ধারাবাহিক বা সমান্তর ধারা, আপনি যে কোনো ভাবেই করতে পারেন। তা আমরা যে সূত্রটা সব থেকে বেশি ব্যবহার করি সেটা, এই সূত্রটা আপনি লিখিত প্লাস এমসিকিউ সকল চাকরির পরীক্ষায় ব্যবহার করতে পারবেন। আচ্ছা, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। আচ্ছা, দেখেন তো, এই সূত্র কখন প্রয়োগ করবেন? যখন প্রশ্নে এই যে ক্রমিক কথাটা থাকবে অথবা প্রশ্নটা সমান্তর ধারার হবে। এটা কেন সমান্তর ধারা? কারণ দেখেন 1 2 3 4 5
6 7 8 9 এইভাবে করতে করতে আমাকে যাইতে হবে 50 পর্যন্ত। তাহলে পার্থক্যগুলো এক করে বাড়তেছে না, তাহলে এটা সমান্তর ধারা। এরকম যখন পার্থক্যগুলো সমান থাকে তখনই সেটাকে আমরা ক্রমিক বা ধারাবাহিক সংখ্যা বলি। তাহলে এক্ষেত্রে প্রথম পদ হবে 1, শেষ পদ হবে 50 ভাগ হচ্ছে 2। তাহলে 1 থেকে 100 পর্যন্ত বলেন তো কয়টা পদ হবে? এটা তো ছোট বাচ্চারাও পারবে। 1 থেকে 100 পর্যন্ত পদ আছে কয়টা? 50টা। পদ আছে কয়টা? 50টা। আচ্ছা, তাহলে এখানে কত হবে? 51, আর এটা কাটাকাটি করলে হবে 25। তাহলে 51 গুণ 25 সমান সমান যেটা হবে সেটা আমাদের উত্তর, সম্ভবত 1275 হবে। আপনারা একটু ক্যালকুলেশনটা করেন। আচ্ছা, বেসিকটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। সমান্তর ধারার ক্ষেত্রে বা ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করব। আবারও বলি, সূত্রটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যাটা কিভাবে বুঝবে? এখানে তো বলাই আছে 1 থেকে 50 পর্যন্ত, তাহলে 50টা পদ। আবার কি বলছে? তাদের যোগফল কত বের করতে পারবো না? আচ্ছা, এইখানে একটা জিনিস বলি, বলেন তো এই প্রশ্নটা যদি যোগফলের জায়গায় গড় বলতো তাহলে উত্তর কি হইতো? আচ্ছা, মনে করেন এই যোগফলের জায়গায় পরীক্ষায় জানতে চাইতো যদি গড়। আচ্ছা, যদি গড় চাইতো, গড় কই লিখবো? গড়। যোগফলের জায়গায় কি গড়, তাহলে উত্তর কি হইতো বলেন প্রিয় ভাই বোনেরা? গড় কত হবে? বলেন আমার প্রিয় ভাই বোনেরা, গড় হবে কত এখানে? আচ্ছা, শিখে নেই ক্রমিক সংখ্যার গড় বের করার সূত্র। তখন এই পুরাটা লাগবে না, তখন মনে রাখবেন জাস্ট দুইটা জিনিস মনে রাখতে হবে। প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2। সেক্ষেত্রে উত্তর কত হবে? 51 যোগ 50 ভাগ হচ্ছে 2 সমান সমান 1 যোগ 50, তাহলে 25.5। এইটা হবে আমার তখন গড়। আচ্ছা, আরিশা খাতুন, আমি ক্লাসের শেষে বুঝাই দিব ম্যাডাম, একটু অপেক্ষা করেন, কারণ ক্লাসের মাঝখানে আসলে বুঝতে পারবেন না, আমি বুঝাই দিব। ওকে, তাহলে আমরা কি শিখলাম? ধারাবাহিক সংখ্যার গড় বের করা শিখলাম এবং সমষ্টি বের করা শিখলাম। গড়ের সাথে পদ সংখ্যা গুণ করলে সমষ্টি হয়ে যাবে, ঠিক আছে? একটু নোট করে রেখে দিব। এবার আরেকটা বীজগণিতের প্রশ্ন দেখেন, বলা হচ্ছে যে a মাইনাস বি সমান সমান 4, আর এখানে বলছে এ বি সমান 60। আমাকে বের করতে বলছে a প্লাস বি এর মান হোয়াট। আচ্ছা, দেখি একটু চেষ্টা করেন আমার প্রিয় ভাই বোনেরা, একটু চেষ্টা করেন, দেখি কি আসে উত্তর। একটু সময় দিই, তাই না? হ্যাঁ, একটু চেষ্টা করব। প্রশ্নটা একটু কঠিন, তবে কঠিন হলেও কিন্তু সহজ। আচ্ছা, একটু চেষ্টা করি সবাই আমরা। আচ্ছা, আমার মেঘবালিকা ম্যাডাম বলেছেন 16, আবার ঝিমঝিম বৃষ্টি নাকি সরি রিমঝিম বৃষ্টি বলতেছে 14। তাহলে 16 আর 14 দুইটা উত্তর পেয়ে গেলাম। বাকিরাও চেষ্টা করবি, সবাই চেষ্টা করব, আমরা সবাই চেষ্টা করি। 16 আমাদের নূর মোহাম্মদ ভাই বলতেছেন 16, জান্নাতুল ফেরদৌস আপু বলতেছে 16। দেখি কি হয়।
আচ্ছা, ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই 16 উত্তর দিয়েছেন। দেখি কিভাবে 16 হয়। আচ্ছা, একদম নর্মাল বীজগণিতের নিয়মে করার চেষ্টা করি, তাই না? এটাই তো ভালো হয়। a মাইনাস বি কে যদি আমি হোল স্কোয়ার চিন্তা করি, তাহলে এই পাশে আমি লিখতে পারি না যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি লিখতে হয় বলেন তো? 4ab। মনে আছে এই নিয়মটা? এই সূত্রটা কি মনে আছে? এইটা মাইনাস হলে এইটা হয় প্লাস, পরে কি দিতে হয়? 4ab দিতে হয়। আচ্ছা, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার কত হবে? 4 স্কোয়ার। এখানে কত হবে? a প্লাস বি, এটা তো জানি না আসলে, এটা তো আমার বের করতে হবে। আর মাইনাস 4 ইন্টু 60, তাহলে এখানে কত হবে? 16 সমান a প্লাস বি। আচ্ছা, এখানে হবে মাইনাস 240, এটাই পাশে নিয়ে আসি, তাহলে এটা কত হবে? 256 সমান a প্লাস বি হোল স্কোয়ার। এখন পুরাটা বর্গমূল করলে 256 কে বর্গমূল করলে হবে 16, কারণ 16 স্কোয়ার সমান 256। 16 কে 16 দিয়ে গুণ করলে হয় 256। তাহলে কি আসলো? a প্লাস বি সমান 16। a প্লাস বি সমান 16। যারা a প্লাস বি সমান 16 বলেছেন তাদের উত্তর সঠিক। এবার যারা একটু চালাক তারা কিন্তু এইভাবে চিন্তা করছে, যে এইভাবে তারা একটু চিন্তা করছে যে 10, দেখেন এইভাবে কিন্তু তারা চিন্তা করছে, যে আরেকটু মানে ডিপলি চিন্তা করছে যে কিভাবে যে গুণ করে দেখি তো হয় কিনা, বা যোগ করে দেখি, এইটা তারা ভাবার চেষ্টা করছে। দেখেন তো সেইভাবে ভেবে আমাদের কিভাবে উত্তরটা আসে, সবাই আমরা একটু দেখি। দেখেন, আমি যদি একটা সংখ্যাকে চিন্তা করি 10, আরেকটা সংখ্যাকে 6, দেখেন 10 থেকে 6 বাদ দিলে বিয়োগ করলে হয় 4, আবার এই দুইটা গুণ করলে হয় 60, আবার এই দুইটাতে যোগ করলে কত হয়? 16। প্রশ্নে কিন্তু এইটা চাইছে আমার। দেখেন তো সবাই আমরা বুঝাইতে পারলাম কিনা? সবাইকে আমরা বুঝতে পেরেছি? ক্লিয়ার? সূত্র দিয়ে তো কোনো সমস্যা নেই, তাই না? এই অনুসিদ্ধান্তর সূত্রটা আমরা পারি না? যদি না পেরে থাকি, আজকেই প্রতিজ্ঞা করব যে বীজগণিতের সবগুলা সূত্র আমি খাতায় লিখবো, প্রথমে দেখে দেখে লিখবো, পরে না দেখে লিখবো। এই কাজটা আমরা করে ফেলবো সবাই। ঠিক আছে প্রিয় ভাই ও বোনেরা? আচ্ছা, পরের প্রশ্ন চলে যাচ্ছি। দেখেন 10 নম্বর প্রশ্ন বলছে, একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এটাকে আমরা যত ততর নিয়ম বলি। একটা সংখ্যা 650 থেকে যত বড় হবে, আবার 820 থেকে তত ছোট হবে, ঠিক মিডল পজিশনে থাকবে, মাঝামাঝি থাকবে, তখন নিয়ম হচ্ছে কি? প্রশ্নে যে দুটা সংখ্যা দিবে ওই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, মামলা ডিসমিস। আচ্ছা, দেখেন 735 আসছে। আপনারা একটু ক্যালকুলেশন করে বলেন কত হয় উত্তর। প্রিয় ভাই বোনেরা, আমাদের কিন্তু পেইড কোর্সে অর্থাৎ পূর্ণাঙ্গ কোর্সে কিন্তু ভর্তি চলমান আছে, যেখানে আপনারা ভর্তি হলে পেয়ে যাচ্ছেন 4টি প্রিন্টেড বই এবং সকল বিষয়ের অসংখ্য ক্লাস এবং পরীক্ষা, এবং ক্লাসগুলো সারা জীবন লাইফ টাইম আপনার রেকর্ড রাখা হবে। আপনারা ভর্তি হওয়ার জন্য কি করবেন? এই নাম্বারটাতে যোগাযোগ করুন। এই নাম্বারটাতে পেমেন্ট করে বিকাশ বা নগদের মাধ্যমে সেন্ড মানি করে জাস্ট আমাদের এই নাম্বারই হোয়াটসঅ্যাপ খোলা আছে, নক করলেই আপনি উত্তরটা পেয়ে যাবেন। পাশাপাশি মানে আপনাকে যুক্ত করিয়ে নেওয়া হবে, পাশাপাশি এই নাম্বারও আমরা যোগাযোগ করতে পারবো। তো যারা আমরা পেইড কোর্সে ভর্তি হতে চাই, আমরা এই দুটা নাম্বারে যোগাযোগ করি। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, এরকম অসংখ্য ম্যাথ, ইংলিশ, বাংলা এবং জিকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাস কিন্তু আমরা পেইড কোর্সে পড়াবো এবং পড়াচ্ছি। সাময়িক সময় থেকে একদম দীর্ঘকাল পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি। আমরা কিন্তু রেগুলার এই ক্লাসগুলো নিব। আগামী বুধবার আপনাদের সাথে আমার পেইড কোর্সে ক্লাস আছে, ইনশাল্লাহ আপনাদের শেখাবো সেখানে অনুপাত। ঠিক আছে, যারা পেইড কোর্সে যুক্ত আছেন সবাইকে সেই ক্লাসে স্বাগতম। আচ্ছা, একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এই দুইটা যোগ করে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করলে উত্তরটা আমরা পেয়ে যাব। সঠিক উত্তর 735। আচ্ছা, এবার এই প্রশ্নটা, কিছু কিছু প্রশ্ন আছে মনে রাখবেন অপশন টেস্ট করে করা লাগে, সেরকম একটা প্রশ্ন হচ্ছে এইটা। দেখি সবাই একটু চেষ্টা করি।
আচ্ছা, এখানে বলছে একটি ভগ্নাংশে লব ও হরের সমষ্টি 7, লবের সাথে 1 যোগ করলে হরের সমান হয়, ভগ্নাংশটি কত? দেখেন, একটা ভগ্নাংশ হইতে হইলে উপরে কি লাগে? লব, আর নিচে কি থাকে বলেন তো? হর। এখন ওইখান থেকে যদি দেখেন আমি 3 আর 4 কে যদি চয়েস করি, দেখেন তো এই দুটার সমষ্টি 7 না, এই লব আর হরের সমষ্টি, আর এই লবের সাথে 1 যোগ করলে কত হবে? 4, নিচেও 4, যেটা কি হয়ে গেল? সমান। অর্থাৎ এই দুইটা কি হয়ে গেল? সমান হয়ে গেল বা 1 হইল। অর্থাৎ সঠিক উত্তর কিন্তু 3/4। দেখেন তো অপশন টেস্ট করে আমরা বুঝতে পেরেছি কিনা। হ্যাঁ, সবাই আমরা উত্তরটা কমেন্টে জানাবো। সবাই খুব সুন্দর কিছু অঙ্ক আমরা সমাধান করলাম, যে অঙ্কগুলো 2025 সালে নিয়োগ পরীক্ষা আসছে। অঙ্কগুলো দেখে সহজ মনে হলো, মনে রাখবেন পরীক্ষার হলে সহজ জিনিস কঠিন হয়ে যায় ছোটখাটো ভুলের কারণে। এই জন্য একই প্রশ্ন আপনারা বারবার সমাধান করবেন, প্রতিদিন অঙ্ক করার চেষ্টা করবেন, প্রতিদিন একটা করে বিগত বছরের প্রশ্ন সমাধান করবেন এক সেট করে। এতে আপনি বুঝতে পারবেন আপনার কোন টপিকে দুর্বলতা আছে, এরপর ওই টপিকের বেসিক টু অ্যাডভান্স এবং শর্টকাট, পাশাপাশি যত বিগত বছরের প্রশ্ন আছে, এইভাবে যদি আগাইতে পারেন ইনশাল্লাহ আমরা সফল হবই, আমরা সফল হবই। আচ্ছা, আরেকবার একটু বুঝাই দিতে হবে, আরেকবার একটু বুঝাই দেই। দেখেন, অন্য কোনো অপশন দিয়ে কিন্তু উত্তর হয় না। শুধুমাত্র 3/4 যদি আমি নেই, তাহলে 3 এর সাথে 1 যোগ করলে কত হবে? 4। তাহলে লব আর হর সমান হয়ে গেল না? মনে রাখতে পারবো না, উপরেরটা লব, নিচেরটা হচ্ছে হর। ঠিক আছে? আচ্ছা, দেখেন একটা প্রশ্ন করছে, বলছে কোন দোকানে মূল্য তালিকায় আমের মূল্য কেজি প্রতি 30% বাড়িয়ে লেখা হয় এবং লিখিত মূল্য থেকে 10% কমে বিক্রয় করা হয়, এতে শতকরা কত লাভ হবে? এতে শতকরা কত লাভ হবে? দেখি আমার প্রিয় ভাই বোনেরা একটু চেষ্টা করি, সবাই একটু চেষ্টা করি। আচ্ছা, আমাদের শিপন ভাই বলছে পরীক্ষার হলে সহজ অঙ্কেও ড্যাশ ড্যাশ ভয় লাগে। আচ্ছা, অর্থাৎ তার আসলে ভয় লাগে, এটা আমাদের সবারই। অর্থাৎ পরীক্ষার হল এনভায়রনমেন্টটা ভিন্ন। ধরেন আমি যদি প্রশ্ন করি বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা, উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা নাকি মধ্য ঢাকা? এখন তোমার কারণে ঝামেলা লেগে গেল, কি ব্যাপার, এটা আবার কি প্রশ্ন? বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা, মধ্য ঢাকা নাকি শুধু ঢাকা? এখন কোন ঢাকা যে হবে এটা চিন্তা করতে করতে আপনার 1 মিনিট শেষ। এইটাই পরীক্ষক চায়। এই জন্য আমরা বলি অঙ্ক শুধু শিখলেই হবে না, কম সময়ের মধ্যে সমাধান করাও আপনার শিখতে হবে। এটাও এক্সাম স্ট্র্যাটেজি। এরকম অসংখ্য পরীক্ষা আপনি দিয়েছেন যেখানে দেখবেন সব পারেন কিন্তু উত্তর করতে পারেন নাই, পরীক্ষার হল থেকে বের হয়ে আফসোস করতেছেন, আরে বাবার এটা তো আমি একটু পারতাম। কিন্তু দেখেন, এটাই হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি, অর্থাৎ প্রশ্ন সহজে সমাধান করা, একটা প্রশ্ন পড়ার সাথে সাথে ধরতে পারা, এইটাই হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে আপনার অর্জন হবে। আচ্ছা, যেমন এই প্রশ্ন আমাদের বলছে কোন দোকানে মূল্য তালিকায় আমের মূল্য কেজি প্রতি 30% বাড়িয়ে লেখা হয় এবং লিখিত মূল্য থেকে 10%। আচ্ছা, 30% বাড়িয়ে লেখে, সাপোজ আমরা কিন্তু ক্লাসের মধ্যেই বলেছি শতকরা থাকলে সেই জিনিসটাকে আমরা মোট সবসময় ধরবো কত? আমরা 100 টাকা ধরে নিতে পারবো। তাহলে 100 টাকার জিনিস সে কি করে? 30% বাড়িয়ে মূল্য নির্ধারণ করে কত? 130 টাকা। এই 130 টাকা থেকে সে আবার কি চালাক, এইখান থেকে 10% ছাড় দেয়। তাহলে সে কয় টাকা ছাড় দেয়? সে ছাড় দেয় 13 টাকা। তাহলে 130 টাকা মূল্য নির্ধারণ করে 13 টাকা ছাড় দিলে সে বিক্রি করে কত? 17 টাকা। 117 টাকা। কিন্তু সে কিনছিল কত দিয়ে খেয়াল আছে আপনাদের? ওই যে যেটা ধরে নিছিলাম। তাহলে সে লাভ করে কত? 17%। সে লাভ করে কত? 17%। আচ্ছা, আমি অঙ্ক করার আগে আমার ভাই বোনরা 20% উত্তর দিছে। তারা ভাবছে যে 30% থেকে 10 বাদ দিলে তো 20 হয়ে গেল। ভাই, এত সহজ না, এইভাবে করা যাবে না। আমার ভাই ও বোনেরা একটু চিন্তা করি, 100 টাকা দিয়ে একটা জিনিস কিনে আমি 30% মূল্য বাড়াইছি, তাহলে এখন মূল্যটার দাম কত? ভাই বোনেরা, প্রিয় ভাই, এখন মূল্যটার দাম কত? অবশ্যই 130 টাকা না। এখন 130-এর 10% আপনার বের করতে হবে। 130-এর 10% কত? 10 নাকি 13? 130-এ 10% কত বলেন? অবশ্যই 13। তাহলে 130 থেকে 13 বাদ দিয়ে কত হয়? 117। তাহলে 100 টাকাতে কিনে 117 বিক্রি, লাভ কত? 17%। দেখি এখন বুঝতে পেরেছেন কিনা।
আচ্ছা, না না না, ওই যে বলা হচ্ছে না আবেগ দিয়ে কাজ করলে হবে না, কি বলেছি, ম্যাথে যুক্তি থাকতে হবে। ওই যে বাংলাদেশ এবং ব্রাজিলের মধ্যে বাংলাদেশ জেতার সম্ভাবনা কত, 0% নাকি 33.33%, তাই না? সেরকম কিন্তু একটা স্ট্র্যাটেজি আপনাকে ফলো করতে হবে। আচ্ছা, আরো একবার আমি বুঝাই দিচ্ছি। দেখেন, 100 টাকার একটা জিনিস আমি যদি ক্রয় করি, আমি চালাক পাবলিক, আমি 30 টাকা বাড়ায়া 130 টাকা মূল্য নির্ধারণ করছি। এখন আবার কি করছি, মানুষকে বলতেছি 130 টাকার উপর 10% ডিসকাউন্ট, তাহলে 130 এ 10% মানে হচ্ছে 13। তাহলে এখন আমি বিক্রি করতেছি 17 টাকা, কিনছি কিন্তু 100 টাকা, তাহলে এই 17 টাকা লাভ, 17 টাকা আমার লাভ। আচ্ছা, এইটারও শর্টকাট আছে, তবে শর্টকাট আমি দেখাতে চাচ্ছি না এখন, পরে আপনাদেরকে শেখাবো, কারণ এইটা বেসিক থেকে আমরা ভালো পারবো। আচ্ছা, এখানে বলছে যে 2, 4, 6, 16 ধারাটির দশম পদ কত, দশম পদটি কত, দশম পদ। দেখেন এইখানে 2 এর পরে 4 কত বাড়ছে, 2, 4 এর পরে 8 কত বাড়ছে, 4, 4 এর পরে 8 এর পরে 16, 8, অর্থাৎ পার্থক্যগুলা কিন্তু দ্বিগুণ হচ্ছে। দেখেন 2 এর পরে 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 16 দুগুণী 32, 32 দুগুণী 64, আচ্ছা 64 দুগুণী 128, 128 দুগুণী কত, 256, 256 দুগুণী 512। এখন খেয়াল করেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে আরো 2 দিয়ে গুণ করলে আমরা দশম পদ পাইছি। নেন তুলেন, তারপরে বুঝাই দিচ্ছি আবার। আচ্ছা, এই প্রশ্নটা অনেক সময় বলে পরবর্তী পদ কত, ওইখানে দাড়িটা হবে না। আচ্ছা, পরবর্তী পদ কত যদি বলতো তাহলে উত্তর হতো 32, কিন্তু দেখেন একটু ঘুরায় বলছে দশম পদটি কত। পরীক্ষা অষ্টম পদ, সপ্তম পদ, ষষ্ঠ পদ, যে কোনো পদই চাইতে পারে। আপনাকে এইভাবেই করতে হবে, কারণ এটা গুণোত্তর ধারার নিয়মে করলে আবার ক্যালকুলেটর লাগবে, সেটা আমার পরীক্ষার হলে আমি পাবো না। এই জন্য আমি এটা ম্যানুয়ালি করালাম। জাস্ট 2 করে গুণ হয়েছে, এটা একটা গুণোত্তর ধারার প্রশ্ন। 2 করে গুণ করে আপনি ইজিলি কিন্তু অঙ্কের উত্তরটা পেয়ে গেছেন। সবাই আমরা বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, মোহাম্মদ আলী ভাই, আপনার সাথে পেজ থেকে যোগাযোগ করা হবে, কিভাবে ভর্তি হবেন জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এরকম 2-1টা প্রশ্ন পারবো না, পরীক্ষা আসলে একটু ক্রিটিক্যাল, তবে কিন্তু মানে কঠিন, তবে বেশি কঠিন নয়, প্রশ্ন সমাধান সোজা। তাহলে এইটা কেন আমি 2 গুণ করছি, এটা কি বুঝতে পেরেছি? দেখেন 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, বোঝাই যাচ্ছে যে 2 করে গুণ হবে। এতটুকু জিনিস কিন্তু আপনার বুঝতে হবে প্রিয় ভাই ও বোনেরা, এতটুকু না পারলে কিন্তু হবে না। আচ্ছা, এবার বলেন কোন সংখ্যা 12.75% সমান 153, অর্থাৎ লাইনটা এরকম, 12.75% সমান 153, বলেন কি হবে উত্তর? সবাই চেষ্টা করেন। আচ্ছা, দেখেন 12.75% 153, তাহলে 1%-এর মান কত হবে? 153 ভাগ হচ্ছে 12.75, তাহলে 100%-এর মান কত হবে? তাহলে 153 গুণ 100, নিচে কত হবে? 12.75।
দেখেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? এখন দেখেন অঙ্ক করার সুবিধার্থে এই দশমিকটা সরাই দিতে হবে। তাহলে দশমিকটা সরাইতে চাইলে এইখানে একটা 100 গুণ দিতে হবে, আর নিচে দশমিক এখন আর থাকবে না। দেখেন দশমিক কি এখন আর থাকবে না। আচ্ছা, এখন দেখেন আমি যদি একটু চিন্তা করি যে কাটাকাটি করব, সেই জিনিসটাই অঙ্কের মূল থিম। অর্থাৎ সহজ একটা প্রশ্ন এই ক্যালকুলেশনে এসে আমার কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, তাই না প্রিয় ভাই ও বোনেরা? তাই না? একটু চিন্তা করি। আচ্ছা, আমরা একটু দেখি তো যে এই যে 1275 এটাকে 153 দিয়ে ভাগ করা যায় কিনা। দেখেন এই 153কে আমি যদি সাপোজ কত দিয়ে দিব, 10 দিয়ে 10, 11 দিয়ে দিই না। আচ্ছা 11 দিয়েও তো হয় না। আচ্ছা একটু কঠিন হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমরা এই 1200 দেখেন আমি সহজ করতেছি, এটাকে 25 দিয়ে ভাগ করে ফেলি। আচ্ছা 25, 5 25 125, তাহলে এখানে 25 একে 25, তার মানে এইটা দিয়ে যদি এইটা কাটেন 4 25 100, আর এইটারে 51 হয়। এই 1275কে যদি 25 দিয়ে ভাগ করি, দেখেন। আচ্ছা এবার এই 51কে দিয়ে এটা কাটলে হবে 3, তাহলে 3 4 12 আর 100, তাহলে সঠিক উত্তর কত হবে? 1200। তাহলে 1200 হচ্ছে আমার সঠিক উত্তর। আমি আবার বুঝাই দিব, আপনারা একটু দেখে নেন, কারণ অনেক সময় আপনাদের কঠিন কাটাকাটি লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটু দাঁড়ান, এটা আমি আরেকবার করাই দিই, অনেকে কাটাকাটি বুঝতেছেন। আচ্ছা লাইনটা খেয়াল করেন, 153 এইটার দশমিক মান কত? 12.75 শতকরার জন্য গুণ 100। আচ্ছা পরের লাইন, 153 গুণ 100, এখন আর দশমিক থাকবে না, কারণ এর জন্য দশমিকের জন্য একটা 1 আর 2 ঘরের জন্য দুটো শূন্য উপরে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে এখানে 100 গুণ দিই। এখন দেখেন কিভাবে কাটলাম, এইটা দিয়ে এটারে কাটেন, 4 25 100, আর এটাকে 25 দিয়ে কাটলে হয় 51। খেয়াল করেন 4 25 100, আর এইটাকে 25 দিয়ে কাটলে হয় 51, এটাকে কাটলে হয় 3, তাহলে 3 4 12 আর 100, তাহলে সঠিক উত্তর 1200। 1200 হবে সঠিক উত্তর, 1200। কঠিন, একটু কঠিন লাগতেছে? আলহামদুলিল্লাহ, একটু কঠিন কাটাকাটিটা, তবে আমরা একটু নোট করে রাখলে আলহামদুলিল্লাহ পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা আজকের ক্লাসের সব থেকে সোজা উত্তর বলেন, এই প্রশ্নের উত্তর কত হবে দেখি। আচ্ছা জসিম ভাই বলছে মেলাখানি কঠিন। দেখেন আমরা কিন্তু পারছি, আমরা যে পারি নাই তা কিন্তু না। এই অঙ্ক কি করার দরকার আছে? আমার তো মনে হয় করার দরকার নাই। একশোর মধ্যে একটাকে কাটছি 4 দিয়ে, পরেরটাকে কাটি নাই তো, ওটা যেভাবে ছিল সেভাবেই ছিল। দেখেন গুণ করতে কিছু একটা শূন্য আছে, তাহলে এটা উত্তর হবে কি? বড় সাইজের একটা শূন্য। এইসব অঙ্ক পরীক্ষায় কোনো সময় নেওয়া যাবে না, খুব দ্রুত উত্তর করতে হবে। জিরো থাকলে আর গুণ করবো কি? আর গুণ করার কোনো প্রয়োজন আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে আবারও জানাই আমাদের টি টোয়েন্টির পক্ষ থেকে কিন্তু
ভর্তি চলমান আছে। আপনারা চাইলে আমাদের পূর্ণাঙ্গ কোর্স একদম সীমিত ফিতে কিন্তু আপনারা ভর্তির সুযোগ পাবেন। মাত্র 1450 টাকায় আমরা আপনাদেরকে আমাদের যে অল ইন অল ব্যাচ, লাইফ টাইম ব্যাচ, ক্লাস, পরীক্ষা, শীট, অসংখ্য শিক্ষকের ক্লাস, আমি গণিত ক্লাস নিচ্ছি, আরো আপনাদের গণিত ভাইরা আছে, মানে গণিত শিক্ষক আছেন যারা আরো ভালো পড়ান, ইনশাল্লাহ আমি ধৈর্য সহকারে পড়াচ্ছি। আমি চাই একদম জিরো থেকে যারা শিখতে চায় তারা যাতে আমাদের ক্লাসগুলো করতে পারে, তাদের সব থেকে উপকৃত হবে। শিক্ষক নিবন্ধন বলেন, প্রাইমারি প্রধান শিক্ষক, 10ম থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষায় আপনি শতভাগ নম্বর পাবেন, সেই প্রত্যাশা আমাদেরকে সবসময় থাকে। তো যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চান, 1450 টাকায় আমাদের পেইড কোর্সের সকল বিষয়ের ক্লাস, পরীক্ষা কিন্তু চলমান আছে। এই নাম্বারটায় যোগাযোগ করলে আপনারা ভর্তি হতে পারবেন। যারা এখন ভর্তি হতে চান তারা এখনই যোগাযোগ করেন, ঠিক আছে? ফলাফল শূন্যই হয়। তার মানে দেখেন, যতই পড়েন না কেন, যদি কোনো একটা বিষয় বা কোনো একটা প্রশ্নে বা কোনো একটা জিনিস যদি দুর্বলতা থাকে, জিরো নলেজ নিয়ে যান, তাহলে কি হবে? হবে না। প্রিয় ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা একমাত্র সকল চাকরির পরীক্ষার জন্য একটা কম্বাইন্ড কোর্স নিয়ে আসছি, একদম নতুন ব্যাচ। দেখেন, এই কোর্সে ভর্তি হইলে আপনাদেরকে আমরা দিচ্ছি যে একবার ভর্তি হলে পূর্ববর্তী এবং পরবর্তী সকল লাইভ ব্যাচ আর রেকর্ডেড ক্লাসগুলো করতে পারবেন। প্রতিটি ব্যাচে 100+ লাইভ ক্লাস, 100+ লাইভ এক্সাম, 1200 টাকার সমমূল্যে লেকচার শিট পেয়ে যাবেন। লেকচার শিট একদম বিনামূল্যে পেয়ে যাবেন, কুরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে। তো যারা আমরা ভর্তি হতে চাই এখনই আমরা যোগাযোগ করি, বিশেষ করে যারা নতুন স্টুডেন্ট আছি আর যারা পেইড কোর্সে আছি তারা তো জানেন ইনশাল্লাহ আপনাদের রেগুলার ক্লাস পরীক্ষা চলমান আছে, আবারও হবে। একদম বেসিক টু অ্যাডভান্স, আপনারা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত না শেখা পর্যন্ত ক্লাস চলমান থাকবে, নো টেনশন। আচ্ছা, মাহমুদুল ভাই বলছে কিভাবে শূন্য হলো? ভাই জাস্ট যে কোনো সংখ্যার সাথে শূন্য যদি গুণ দিই, ধরেন অনেক কিছু, একটা শূন্য গুণ দিলেন, রেজাল্ট কিন্তু শূন্য, ঠিক আছে? দিয়ে দিবে। যারা রুটিন পান নাই রুটিন পেয়ে যাবেন, স্যারও রুটিন পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখনই ভর্তি হবেন কেউ কি আছেন? তাহলে একটু কমেন্টে জানান। আমাদের যে টিউটোরিয়াল টিম আছে আপনাদেরকে এখনই যুক্ত করে নিবে। মনে রাখবেন, একটি চাকরি আপনার কিন্তু সারা জীবনের যে মানে হতাশা এবং সম্মান, মানে হতাশা দূর করবে, সম্মান নিয়ে আসবে। এটা আমি দেখলাম আসলে চিন্তা করে। আমি সম্প্রতি একটা স্কুলে গেলাম, দেখলাম আসলে গ্রামের স্কুলের যে স্যাররা, যারা গ্রামে স্কুলের স্যার থাকে, শিক্ষক থাকে, তাদের আসলে অন্যরা অনেক সম্মান করে। এবং এও দেখলাম যে তারা একটা চায়ের দোকানে আসার মাত্রই অন্যরা দাঁড়িয়ে যায়, চা অফার করে, হয়তোবা তার বাচ্চাটা তার কাছে পড়ে বা স্কুলে। এবং আপনাদের যে হাতে খড়ি আমাদের শিক্ষা জীবনে, এটা কিন্তু বাচ্চাদের শিখায় কিন্তু প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষকরাই। আপনি যতই আমরা ক্লাস নেই না কেন, ইউনিভার্সিটি লেভেলের শিক্ষকদের কথা দেখবেন আপনার মনেই নেই, কিন্তু হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের শিক্ষকের কথা কিন্তু আপনার মনে আছে। অর্থাৎ একটা সম্মানজনক পেশা। সম্প্রতি বেতন বৃদ্ধি পাইছে, সামনে নতুন পে স্কেল আসলে একটা ভালো বেতন ইনশাল্লাহ সবাই পাবে। আরো অনেক সুযোগ সুবিধা বাড়তেছে। পাশাপাশি আপনি চাইলে শিক্ষকতার পাশাপাশি অন্য কিছু করেও কিন্তু আর্নিং সোর্স বৃদ্ধি করা যায়, বাড়িতে থাকা যায়। এই সবকিছু মিলিয়ে প্রাইমারি নিবন্ধন এবং 10তম 20তম গ্রেডের চাকরিগুলো কিন্তু বেস্ট একটা অপশন। এখানে বেতন কম হলেও অনেক সময় কি হয়, কম বেতনে আমরা আরো সুখে শান্তিতে বসবাস করতে পারি। বেতন বেশি, বাড়ি থেকে 400 মাইল দূরে আপনার পোস্টিং, দুর্গম অঞ্চলে পোস্টিং, পরিবারের সাথে থাকতে পারতেছেন না, কিছুদিন পর পর বদলি, ছেলে মেয়ে স্কুলে ভর্তি করানো যায় না, অনেক সমস্যা। এর থেকে এই চাকরিগুলো অনেক ভালো, ঠিক আছে? প্রিয় ভাই বোনেরা, যারা ভর্তি হতে চায় আমরা পেজে যোগাযোগ করি। আচ্ছা, ইয়াসিন ভাই, খুবই দুঃখজনক, একটু কষ্ট হলেও আপনি আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন, আপনাকে আমরা যুক্ত করে নিব। আচ্ছা, প্রিয় ভাই বোনেরা, আর কোনো প্রশ্ন কারো কিছু জানার আছে? আচ্ছা, তার মানে আমরা যারা ভর্তি হতে চাই, খুব সহজ, ভর্তির জন্য আমরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করব। যদি কারো আর্থিক বিষয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখান থেকে যারা আজকেই ভর্তি হব, এখন ভর্তি হব,
আমাদের ক্লাসগুলো যারা করতে চান, আমাদের পেইড কোর্সে বেসিক টু অ্যাডভান্স যারা ক্লাস করতে চান, তাদের জন্য আমরা এই সীমিত ফিতে কিন্তু ক্লাস, অর্থাৎ খেয়াল করে দেখেন 1450 টাকা পেমেন্ট করে কমেন্টে জাস্ট লিখে দেন যে পেমেন্ট ডান। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, তাহলে বেসিক টু অ্যাডভান্স আপনার ডেভেলপমেন্ট হবে। পেইড কোর্সে কিন্তু টপিক ভিত্তিক ক্লাস নেওয়া হয়, একটা টপিকের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা পরীক্ষা আসতে পারে সেটা কিন্তু শিখিয়ে দিই। ইনশাল্লাহ আমার গণিত ক্লাস অনেকে করেছেন, তারা জানেন। আবারও দেখা হবে আপনাদের সাথে বুধবার, কিন্তু আমার ক্লাস আছে। 1450 টাকা আমরা পেমেন্ট করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দিব। যারা ভর্তি হতে চাই, কি কি ক্লাস করতে পারবো? বাংলা, ইংলিশ, ম্যাথ এবং কি সাধারণ জ্ঞান, এবং সবগুলা সাবজেক্টের সেরা সেরা শিক্ষক আপনাদের ক্লাস নেবে। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা? হ্যাঁ, একসাথেই হয়ে যাবে, একসাথেই হয়ে যাবে শামীম ভাই, একসাথেই হয়ে যাবে। একটি কোর্সে আপনার সকল প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। একটি কোর্সে আমাদের সকল প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ যদি লেগে থাকি সফল আমরা হবই। যারা ভর্তি হতে চাই, এই যে দেখেন নাম্বারটা দেওয়া আছে। আচ্ছা, নাম্বারটা দেখা যাচ্ছে না। খুবই এটা বর্তমান চাকরির বাজারে এই 1450 টাকা আসলে 4টা বই, মানে দেখেন 4টা বই পাচ্ছেন, ক্লাস, পরীক্ষা, এবং আজীবন ক্লাস, আজীবন পরীক্ষা, এবং প্রিন্টেড লেকচার শিট। আর কি চান বলেন? এবং সেরা সেরা শিক্ষকদের ক্লাস, গণিত, বাংলা, ইংলিশ এবং জিকে, 4টি বিষয়ের, প্রতিটা বিষয়ের কমপক্ষে 30টা করে 100-এরও বেশি ক্লাস এবং পরীক্ষা, এবং 1200 টাকা মূল্যের কি পাওয়া যাচ্ছে? হাইলাইটস, প্রিন্টেড লেকচার শিট। ঠিক আছে? আচ্ছা, তো প্রিয় ভাই বোনেরা যারা ভর্তি হতে চাই, আমরা এই নাম্বারটা টাকা পাঠায় আমরা কমেন্টে একটু কষ্ট করে পেমেন্ট ডান লিখে দেবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে যারা আমরা ভর্তি হতে চাই, আমরা খুব দ্রুত, আর যদি আমাদের কারো টাকার সমস্যা থাকে, আমরা এই নাম্বারটা যোগাযোগ করে রাখবো যে পরে আমি ভর্তি হতে চাই, আমাকে এই অফারটা যাতে রাখা হয়। ঠিক আছে? আচ্ছা, আর এমনিতে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা চাকরি বিষয়ে? ইনশাল্লাহ দীর্ঘদিন চাকরির পরীক্ষা দেওয়ার এবং চাকরি পাওয়ার পাশাপাশি চাকরি করার সব অভিজ্ঞতাই আছে। আবার প্রায় 10 বছরের বেশি সময় ধরে এই গণিত পড়াচ্ছি। সেই আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন থেকেই এই গণিত, অর্থাৎ জব গণিত যেটা, বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে সাধারণ গণিতটা আসে, সেটা কিন্তু পড়াই। ঠিক আছে? প্র্যাকটিস, আসলে পড়ানোর মাধ্যমে প্র্যাকটিস করতে করতে একটা সময় এটা ভালো একটা দখল চলে আসছে। ইনশাল্লাহ আপনারাও আমার থেকে অনেকে ভালো পারেন চাকরির পরীক্ষায়, কিন্তু মূল কথাটা হচ্ছে পরীক্ষার হলে আমি পারি কিনা। ঠিক আছে? কম সময় উত্তর করতে পারি কিনা, এই টেকনিকগুলো আমরা সবসময় খেয়াল রাখবো, নোট করব। একটা টপিক থেকে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে, কোন প্রশ্নের জন্য কি ইনপুট এবং কি আউটপুট, এই জিনিসটার সম্মিলন করব। যারা ম্যাথ কম পারি, নামতা শিখবো, বর্গ সংখ্যা শিখবো, সূত্রগুলা শিখবো, বারবার মুখস্থ করব। 2-একটা টপিক বাদ দিব, কিছু টপিক ভালো মতো পড়বো, দেখবেন পরীক্ষায় নম্বর চলে আসছে। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ যদি লেগে থাকি, চাকরি আমাদের সবার হবেই। তো যারা আমরা ভর্তি হতে চাই, ক্লাস করে ভর্তি হতে চাই, ক্লাস কিন্তু আমরা নিয়েছি, ক্লাসের মাধ্যমে কিন্তু আপনারা অলরেডি কিন্তু আমাদের যে শিক্ষকদের ক্লাস, সেটা কিন্তু আমাদের পেজে আপনারা পাচ্ছেন। এবং টিউটোরিয়াল পেজটা সবাই একটু ফলো দিয়ে রাখবেন। টিউটোরিয়াল পেজ থেকে আপনাদের এখন থেকে আমাদের এই টিউটোরিয়াল, আমরা যারা টিউটোরিয়াল দল আছি, যারা বিশেষ করে টিউটোরিয়াল যে টিম, তারা আপনাদেরকে এই টিউটোরিয়াল পেজ থেকে কিন্তু ক্লাস নিব। সবাই পেজটা লাইক এবং শেয়ার, এবং পাশাপাশি আমাদের টাইমলাইনে শেয়ার করে রাখবো, যাতে ক্লাসটা পরে আবার করতে পারি। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা? আজ চলে যাচ্ছি, তাই বলে একেবারে নয়, আবার দেখা হবে। যারা পেইড কোর্সে আছি বুধবারের ক্লাসে, পাশাপাশি প্রতি সোমবার আমি আপনাদের গণিত ফ্রি ক্লাস নিয়ে থাকি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আরো ইন্টারেস্টিং কিছু জিনিস আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আচ্ছা, এই প্রত্যাশা আজকের ক্লাস শেষ করলাম। যারা ভর্তি হতে চায়, আমরা এই নাম্বারে 1450 টাকা পেমেন্ট করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দেবো, পাশাপাশি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা ইনবক্স করে রাখবো। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা? সবাই আমরা একটু
কমেন্ট, যারা ভর্তি হতে চায় ভর্তি টাকা পাঠিয়ে কমেন্টে পেমেন্ট ডান লিখে দিই।